প্রেগনেন্সিতে অনেক খাবার দাবার চেঞ্জ হয়, প্রোটিন ক্যালসিয়ামের চাহিদাটা এতটাই বেড়ে যায়। একটা বেবি 206টা হাড় নিয়ে তৈরি হবে, তার মাথার খুলি তৈরি হবে, নিচে কত কিছু, তার স্কিন কত কিছু, তো সমস্ত কিছুর জন্য স্বাভাবিকের চাইতে একটু খাবার তো বেশি লাগবেই, ওগুলো তো তাকে জানতে হবে। আর সবার জন্য যে একই পরিমাণ খাবার লাগবে তা তো না, এক একটা মেয়ের এক একটা লাগবে, তার হাইট ওয়েট, তার অর্থনৈতিক অবস্থা, সে শহরে থাকে না গ্রামে থাকে, মাকে আসলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। মা খুব টায়ার্ড হচ্ছে, একদিন রান্না করে যখন দেখে যে বেবি খাচ্ছে না, সে আর রান্না বন্ধ করবে, তাহলে তো আমি ওর অভ্যাসটা শুরু করাতে পারবো। ওজন এত বেশি, ওটাকে বলে চাইল্ড ওবেসিটি। এটা কিন্তু রোগ নয়, রোগটা হচ্ছে অপুষ্টি, আমরা বলছি ওজন কম, কিন্তু যারা ওজন অনেক বেশি তারাও কিন্তু এক ধরনের অতিপুষ্টি, মানে ওইটাও অপুষ্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিএনটিভি নিয়মিত টকশোতে আপনাদেরকে সকলকে স্বাগতম। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে সামনে মাহে রমজান এবং আমাদের এখানে পুষ্টির আসলে খুবই একটা গুরুত্ব বহন করে। তারই ধারাবাহিকতা আজকে আমাদের এখানে একজন অতিথি এসেছেন। তিনি আসলে স্পেশাল চট্টগ্রাম প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদ ডক্টর হাসিনা আক্তার লিফি। শুরুতে আপনার কাছে যাব, কেমন আছেন? আসলে যে বিষয়টা আসলে প্রথম আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, প্রশ্নটা আসলে খুব কেমন জানি, তারপর আমি রাখতে চাই, সেটা হচ্ছে যে আমরা আসলে সচরাচর ডাক্তারের কাছে যাই, কিন্তু আমরা আসলে পুষ্টিবিদের কাছে যেতে চাই না, এবং আমাদেরকে সাজেশন করলে কিন্তু আমরা সেদিকে যাই না। এই যে আমরা কেন যেতে চাই না, আসলে আমরা পুষ্টিবিদকে আসলে সাজেশন দিতে পারে না, নাকি আমরা যাই না, কোন বিষয় কোনটা? অনেক ধন্যবাদ। প্রথমে যে চমৎকার একটা প্রশ্ন, এই প্রশ্নটা আমি সাধারণত করে থাকি যে এটা কেন, এই কেন উত্তর তো কাজ করতে গিয়ে আমি দেখেছি আসলে আমরা আসলেই তো একটু অসচেতন, এটা তো আমাদের স্বীকার করতেই হবে। এটার অনেক কারণ, যে আমরা নিজেরা অসচেতন তা না, আমাদের যারা রেফার করে, মানে ডাক্তার বলেন বা যেই বলেন, আমাদের পারিবারিক সদস্যরা কেউ কিন্তু পুষ্টিবিদের নামটাই জানেন না। আর আমাদের পুষ্টিবিদটা প্রফেশনটা শুরুই হয়েছে খুব বেশি দিন না, অল্প কয়েকদিন। বাইরের দেশে, ইন্ডিয়া, আমি পাশের দেশের কথাই বলি, যে ওখানে একজন হার্টের রোগী গেছে কার্ডিওলজিস্টের কাছে, উনি ওষুধপত্র লিখে বলে দেয় যে আপনি আপনার খাদ্য ব্যবস্থাটা পুষ্টিবিদের কাছ থেকে জেনে নিন। অবশ্যই জেনে নিন, একদম ওদের হসপিটালে পুষ্টিবিদ আছেই, হার্টের, কিডনি, ডায়াবেটিসের সমস্ত কিছু। তো এখন আমাদের দেশে আলহামদুলিল্লাহ যে অনেকগুলো হসপিটালে পুষ্টিবিদ নিয়োগে দেওয়া হয়েছে, বড় হসপিটাল। আমাদের লোকজনের কানে পৌঁছানোর জন্য শুধু তো এই এত 18 কোটি মানুষের জন্য তো অল্প কয়জন মানুষকে প্রচার করলে হবে না। যেমন আপনি আজকে আপনার মিডিয়ার মাধ্যমে যেটা প্রচার করছেন, যে প্রশ্নটা, এটা যতজন দেখবো, আমি যদি মনে করি যে 100 জন দেখবে, সে 100 জন কিন্তু 5 জনের কাছে প্রচার করলে অনেক হবে, তারা আবার আরো মানুষের কাছে প্রচার করবে যে পুষ্টিবিদ কেন দরকার। পুষ্টিবিদের কাছে যদি আপনি জীবনের শুরু থেকে যান, তাহলে আপনার ওজন, উচ্চতা, সমস্ত ব্যালেন্স যদি ঠিকঠাক মতো থাকে, আপনি রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার বেড়ে যাবে, ইমিউনিটি পাওয়ার বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আপনার রোগ কম হবে, আপনি স্বাস্থ্যগতভাবে ভালো থাকবেন, অনেকগুলো রোগ হবে না। তাহলে আমার তো ডাক্তারের কাছে যদি না যেতে চাই, অসুখ বিসুখ না হতে চাই, ফিট থাকতে চাই, তাহলে অবশ্যই আমার পুষ্টিবিদের কাছে যেতে হবে। কিন্তু আমরা যেতে চাই না কেন? আমাদের কাছে এখনো পৌঁছায় না, গুরুত্বটা পৌঁছায় না। গুরুত্বটা যদি আপনি বুঝেন, আমি যদি আমার গুরুত্বটা বুঝি, তাহলে কি আমি যাবো না? সেটাই, যদি জানি যে আমার অসুখ হবে না, আমি ফিট থাকবো, আমার বাচ্চা সুস্থ থাকবে, তাহলে আমি অবশ্যই আমার বাচ্চাকে চাইল্ড স্পেশালিস্টের কাছে চাইতে আমি আগে ডায়েটটা বুঝাবো, যে কিরকম। ছোট বাচ্চার কথাটাই বলি, যে 6 মাস পর্যন্ত আমাকে ব্রেস্ট ফিডিং দিতেই হবে। এই 6 মাসের মধ্যে আমি যদি ফর্মুলা মিল্ক দেই, আমি নিজের হাতে জেনে শুনে বিষ খাওয়াবো। আচ্ছা আচ্ছা, এটা একটা কত গুরুত্বপূর্ণ কথা না? কিন্তু আমাদের মায়েরাও তো এখন ওরকম ভাবে সচেতন। অসংখ্য ধন্যবাদ। আরেকটা বিষয়, যে বিষয় সেটা হচ্ছে যে আসলে পুষ্টি, একটা বাচ্চার ক্ষেত্রে পুষ্টির চাহিদা পূরণে কিন্তু মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি থাকে। তারা কিন্তু আসলে সচেতন হলে কিন্তু বাচ্চাদের পুষ্টির যে ডিমান্ড থাকে সেটা পূরণ হয়। কিন্তু আমাদের দেশে দেখা যায় তারা বাচ্চাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারলেও কিন্তু নিজেদের ব্যাপারে কিন্তু অসচেতন, তারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারছে না। সেই ব্যাপারটা একটু জানাবো। ওই যে বললাম যে প্রথম কথা হচ্ছে এত বেশি ডক্টর, আমি অমুক ডক্টরকে দেখেছি, অমুক প্রফেসরকে দেখিয়েছি, এই কথাটা একটু বাদ দিয়ে ওনারা প্রেগন্যান্সি, প্রথম হচ্ছে প্রেগন্যান্সির আগে প্রত্যেকটা কাজের কিন্তু একটা প্রি প্ল্যান থাকে। যে আমি কনসেপ্ট করার আগেই আমাকে একটা প্রস্তুতি নিতে হবে যে সেই মায়ের ওজন, উচ্চতা সবকিছু ঠিক আছে কিনা। যদি ওজন আইডেল ওয়েটে থাকে তাহলে সে কনসেপ্ট করবে, যদি আন্ডার ওয়েট থাকে অবশ্যই কনসেপ্ট করবে না, হিমোগ্লোবিন কম থাকলে না, ডায়াবেটিস, সবকিছু আগে টেস্ট করে তাকে একটা মানসিক প্রস্তুতি নিতে হবে, তারপর সে কনসেপ্ট করবে। কনসেপ্ট করার পরে সে অবশ্যই একজন গাইনোকোলজিস্ট এবং পুষ্টিবিদের
সঙ্গে তার দেখা করতে হবে যে তার খাদ্য ব্যবস্থাটা কেমন। এই খাদ্য ব্যবস্থাটা যদি আমি জানি যে প্রেগন্যান্সিতে অনেক খাবার দাবার চেঞ্জ হয়, প্রোটিন ক্যালসিয়ামের চাহিদাটা এতটাই বেড়ে যায়, একটা বেবি 206টা হাড় নিয়ে তৈরি হবে, তার মাথার খুলি তৈরি হবে, নিচে কত কিছু, তার স্কিন কত কিছু, তো সমস্ত কিছুর জন্য স্বাভাবিকের চাইতে একটু খাবার তো বেশি লাগবেই, ওগুলো তো তাকে জানতে হবে। আর সবার জন্য যে একই পরিমাণ খাবার লাগবে তা তো না, এক একটা মেয়ের এক একটা লাগবে, তার হাইট ওয়েট, তার অর্থনৈতিক অবস্থা, সে শহরে থাকে না গ্রামে থাকে, সবকিছু বিবেচনা করতে হবে। এই যে প্রেগন্যান্সিতে একটা খাবার গেল, বেবি হওয়ার পরে বেবি যখন বুকের দুধ খাবে তখন মাকে একটা খাবার দিতে হবে, বেবির 6 মাস পর্যন্ত বুকের দুধ, তারপরে বেবির একটা 6 মাস থেকেই কিন্তু একটা উইনিং বাড়তি খাবার যোগ হবে। সেই খাবারটা কি দিয়ে আমি শুরু করবো? আমি যা খাই সবকিছু দিয়ে শুরু করবো না, পৃথিবীতে নতুন এসছে, ওকে আমার খাবারটা অভ্যস্ত করা হবে, সে ব্যাপারটা কিন্তু তাকে জানতে হবে। মাকে আসলে অনেক ধৈর্য ধারণ করতে হবে। মা খুব টায়ার্ড হয়েছে, একদিন রান্না করে যখন দেখে যে বেবি খাচ্ছে না, সে আর রান্না বন্ধ করে দেয়, তাহলে তো আমি ওকে অভ্যাসটা শুরু করাতে পারবো না। আমাকে তো ওকে অভ্যাস শুরু করানোর জন্য ট্রেনিং এর মতো, আরবিতে ট্রেনিং দেয় না, 7 দিন ট্রেনিং দেয়, 10 দিন ট্রেনিং দেয়, পাহাড়ের এই প্রান্ত থেকে ওই প্রান্তে মানুষ যায়, সবকিছুর জন্য তো আমার ট্রেনিং লাগে। আপনি যখন হাতে লেখা শিখেছেন, অনেকদিন লেগেছে না কলমটা ধরতে, একটা বাবুকে খাবার শেখাতে আমার সময় লাগে। মা যদি একটু ধৈর্য ধারণ করে জাস্ট একটা মাস মেনটেন করে, সেই বাবুকে তো আর কখনোই বলবে না যে আমি এইটা খাবো না, ওইটা খাবো না, সেটা কখনোই বলবে না, এটা আমি একেবারে এনশিওর করে বলছি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমরা নিশ্চয়ই জানি যে আমাদের দেশে যে বাচ্চারা, যে থার্ড ওয়ার্ল্ড যে কান্ট্রি, তারা কিন্তু আসলে পুষ্টিহীনতায় ভোগে, তাদেরকে আমরা সচেতন করতে পারতেছি না, বা বিভিন্ন এনজিও প্রোগ্রাম কাজ করতেছে, তারপরেও কিন্তু আমরা এতটা কিন্তু আসলে উন্নতি করতে পারিনি। সেক্ষেত্রে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করছেন? অনেক সুন্দর একটা কথা, এটা হচ্ছে শুধু যে আমাদের মানে পুষ্টি জ্ঞানের অভাব, বা আমাদের খাবার দাবার নাই, আমরা অর্থনৈতিক ভাবে অসচ্ছল, সেই জন্য আমরা পুষ্টিহীনতায় ভুগছি, ওরকম কিন্তু না। আমাদের অনেক জরিপে আমরা দেখেছি যে শুধুমাত্র জ্ঞানের অভাব, পুষ্টি জ্ঞানের অভাব। আমাদের দেশে অপূর্ণ খাবার আছে, আমাদের দেশে যে পরিমাণ খাবার, ধরেন আমি একটা উদাহরণ দিই যে এত বড় একটা কাঁঠাল, এইরকম একটা আস্ত কাঁঠাল কিন্তু বাইরে পাওয়া যায় না। কাঁঠালের যে কি পরিমাণ পুষ্টি, অনেক অনেক ভিটামিন এ, অনেক কিছু কার্বোহাইড্রেট, অনেক কিছু, এমনকি প্রোটিনও আছে কাঁঠালের বীচিতে যে প্রোটিন, সেটা কিন্তু গরুর মাংসের সমান প্রোটিন। তাহলে আমরা তো পুষ্টির হীনতার কথা বলতেই পারি না, আমাদের জ্ঞানের। আমরা দেখবো যে অনেক উঁচু ক্লাসের যে জায়গাগুলো আছে, যেটা শহরে একটা খুব উচ্চবিত্তরা থাকে, এরকম একটা জায়গার নাম আমরা সবাই জানি, ওইখানে কি নাই, পুষ্টিহীনতা এরকম বাচ্চা নাই? আছে। ওদের ঘরে কি খাবার নাই? আছে, তো অপরন্ত খাবার আছে। তো তখন তারা করছে কি, তারা তখন এক জাতের খাবার বেশি খাচ্ছে, মানে ফাস্ট ফুডটা বেশি খাচ্ছে, যেখানে ট্রান্স ফ্যাট বেশি আছে ওইটা খাচ্ছে। তো তখন দেখা যাচ্ছে যে ওরা কার কি খাচ্ছে না, ফাইবার যেটা আছে ওইটা খাচ্ছে না, শাকসবজি খাচ্ছে না, ফলমূল খাচ্ছে না, ওরা ফলের জুস। একটা বিষয় একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমাদের এই জেনারেশন ফাস্ট ফুড যে ব্যাপার, সে ব্যাপারে খুবই আগ্রহ বেশি। স্বাভাবিক আমরা ফলমূল বা এই জাতীয় আপেল, কাঁঠাল বা এই জাতীয় কিন্তু আমরা খেতে চাই না, আমরা কিন্তু ফাস্ট ফুডের দিয়ে কিন্তু ঝুঁকে যাই। সে ব্যাপারটা বলবেন? হ্যাঁ, এই যে বললাম যে উচ্চবিত্তের ঘরেও আমরা পুষ্টিহীনতা দেখতে পাই, এটা হচ্ছে ওভার পুষ্টি, মানে ওজন এত বেশি, ওটাকে বলে চাইল্ড ওবেসিটি। এটা কিন্তু রোগটা হচ্ছে অপুষ্টি, আমরা বলছি ওজন কম, কিন্তু যারা ওজন অনেক বেশি তারাও কিন্তু এক ধরনের অতিপুষ্টি, মানে ওইটাও অপুষ্টি। মানে একটা জিনিস ওদের ঘাটতি আছে, সেটা হচ্ছে ওদের কার্বোহাইড্রেট ঘাটতি আছে, ওদের ভিটামিন মিনারেলস এর ঘাটতি আছে অনেক বেশি। ওবেসিটিতে কিন্তু চাইল্ড ওবেসিটিতেও বড়দের মতো ডায়াবেটিস হয়ে যাচ্ছে, হাইপারটেনশন, প্রেশার, সব বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের আছে। চাইল্ড ওবেসিটিতে অনেক ডায়াবেটিস ছোট বাচ্চাদের। বাংলাদেশে প্রায় বার্ডেন সহ প্রায় 7-8 হাজার বাচ্চা আছে ডায়াবেটিস, চিটংয়ে প্রায় 2.5 হাজার বাচ্চা আছে ডায়াবেটিস। এই যে ওবেসিটিতে এত বেশি একটা, যেটা ফাস্ট ফুডের কথা বলছিলেন আপনি, এই মাত্র প্রশ্নটা করলেন যে এত আকৃষ্ট আগ্রহ বেশি। এখন দেখেন ইউটিউব দেখে, সবকিছু বইপত্র দেখে আমাদের মায়েরাও কিন্তু ফাস্ট ফুড অনেক কিছু ঘরে রান্না করে, ঘরে তৈরি করে এইসব খাবার, কিন্তু ঘরের খাবার ওরকম বেশি টেস্ট হয় না। কেন হয় না? ওটার একটা কারণ হচ্ছে দোকানে যে খাবারগুলা তৈরি করে শেফরা, সেখানে না এত বেশি ইনগ্রেডিয়েন্টস দেওয়া হয়, মানে অনেক মশলা,
যেটা ধরেন টেস্টিং সল্ট, আমাদের কিন্তু এখনো বিএসটিআই বলেন যে কেউ বলে কোনো অনুমোদন নাই যে এই পরিমাণ টেস্টিং সল্ট আপনার শরীরের জন্য এইটুকুন খেলে আপনার ক্ষতি হবে, ওরকম কোনো কথা এখন বলা নেই। তো যে পরিমাণে হয় কি দোকানে অনেক বেশি টেস্টিং সল্ট দেওয়া হয়, আর অল্প একটু টেস্টিং সল্ট দিলেই যেখানে অনেক মজা হয়ে যায়, তাহলে একটু বেশি দিলে তার একটু মজা হবে। তারপর নানান ধরনের সস, এত সস যে আপনি নামও জানবো না এরকম, এগুলো কিন্তু আমরা বাসায় দিই না, ওরা দেয়। ওরা দিলে পরে কি হয়, অনেক মজা হয় না? ওই খাবারটাই যখন বাইরেটা তো মজা হবে, আপনি তো বাইরেটাতেই আগ্রহী হবেন, সেটাই আমরা তো ঘরে খাবো না। আমরা জানি যে ওই ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের শরীরের জন্য, বিশেষ করে লিভার কিডনির জন্য অনেক ক্ষতি, তো আমরা যেটা খাবো আমরা তো ঘরে করবো। তো স্বাভাবিকভাবে ওরা বাইরের খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে, আর অনলাইনে খাবার তো এখন অর্ডার দিলে ঘরে চলে আসে, পাওয়া যায় সাথে সাথে। এখানে গার্জেনদের একটু সচেতন হতে হবে, মানে একটা বয়স পর্যন্ত আমরা যদি ওদের হাতে টাকাটা না দিই বা বুঝিয়ে বলি, কাউন্সিলিং এর বিকল্প তো হতেই পারে না, সেটাই ওভাবে যদি একটু বুঝিয়ে বলি তাহলে হয়তো একটু পরিবর্তন পরিবর্তনটা আসলে করা যায়। আর একটা বিষয় সেটা হচ্ছে দেখা যায় আমরা সুস্বাস্থ্য এবং ব্রেইনকে যদি আমরা সকালবেলা থেকে আমরা আসলে কাজ স্টার্ট করি, আমাদের ব্রেইনকে কিন্তু আসলে অ্যাক্টিভ রাখতে হয়। সেক্ষেত্রে আমরা যে এখনকার যে কালচার আমরা দেখছি যে আসলে সকালের নাস্তা ব্রেকফাস্ট আমরা 12টায় 1টায় করছি, সেক্ষেত্রে আমরা পুষ্টিহীনতা ভুগছি কিনা, আমাদের শারীরিকভাবে কি কি সমস্যা হতে পারে? এটাও একটা চমৎকার প্রশ্ন, যেটা একদম সময় উপযোগী। মানে সারাক্ষণই আমি যখন রোগী দেখতে যাই আমি দেখি যে বাচ্চাদের নিয়ে আসে, কখন ঘুম থেকে উঠেছে 12টা, যেদিন স্কুল কলেজ খোলা থাকে সেদিন অন টাইমেই যায় তারা, আর যখন বন্ধ থাকে তারা রেখে দুটো সময় উঠে ব্রেকফাস্ট করে। ব্রেকফাস্ট যারা করে না তাদের তো মূল সমস্যা হচ্ছে একটা লম্বা সময় খালি পেটে থাকা, তাহলে তার ওই সময়টাতে আমি ঘুমালাম, আমি কোনো কাজ করলাম, কিন্তু আমার দেহের ভিতরে যন্ত্রগুলা কাজ করছে, আমার যন্ত্রগুলা হার্ট লিভার কিডনি আমাকে সুস্থ রাখার জন্য কাজ করছে নিশ্চয়ই। দিচ্ছে কি, আমি যে খেলাম না আমাকে ফুয়েল দিবে না, কে দিবে? জমাট যেটা থাকে সেখান থেকে ভেঙে আমাকে এনার্জিতে আমি একটু সুস্থ থাকি, কিন্তু একটা সময় তো এটা ঘাটতি তৈরি হবে। তো সেই ক্ষেত্রে যে দেখা যায় যে যখন তারা একটা সময় যায় তখন অ্যাসিডিটির প্রবলেম শুরু হয়, তখন তাদের ওয়েট কমতে থাকে, হঠাৎ করে বলে যে আমার ওজন তো এতটা ছিল, 1 মাসের মধ্যে এতটা কমে গেছে, খাওয়ার রুচি নেই, একটু খেলে বমি বমি ভাব দেখা। তো যদি ডিসিপ্লিন মেনটেন না করা হয়, জীবনযাত্রার প্রণালী, এখানে কিন্তু মূল কথাটাই হচ্ছে ঘুম একটা ব্যাপার। 7 ঘন্টা ডিসিপ্লিনে থাকতে হবে, ডিসিপ্লিনের মধ্যে ঘুম তো 7 ঘন্টা ঘুমাতেই হবে, এর চেয়ে কম ঘুমানো যাবে না। কিন্তু এখনকার বেবিরা বলে যে আমি তো রাত, তা আমি মাঝে মাঝে বলি যে অনেক আগে কি রাতের কাজ ছিল না? আমেরিকার সাথে আগে কি আমাদের ব্যবসা বাণিজ্য ছিল না? ছিল, সবকিছু ছিল। তখন আমরা ডে নাইট কিভাবে মেনটেন করব? আল্লাহ তাআলা দিয়েছি রাতটাকে ঘুমের জন্য। যারা ডাক্তার নাইট ডিউটি করে তাদের জন্য আলাদা করে কিছু ব্যবস্থা মেনটেন করতে হয়, ওনারা ওনাদের লাইফস্টাইল ওইভাবেই সাজিয়ে। তো মূল যেটা মানে কমন কথা যেটা, যে আমাকে সকালে উঠতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, 11টা একটা হালকা খাবার খেতে হবে, সকালে একটা ভারী খাবার খেতে হবে, বিকালে একটা হালকা খাবার, রাতে একটা ভারী খাবার, মানে 3 ঘন্টা পর পর গ্যাপ দিয়ে দিয়ে আপনি হালকা ভারী এরকম করে যদি খান, অর্থাৎ একবারে বেশি করে খাবার না, অনেকক্ষণ না খেয়ে থাকা, এটা একটু মেনটেন করতে পারলে ভালো হবে। নিশ্চয়ই আপনি নিশ্চয়ই জানেন যে কিছুদিন পরেই কিন্তু আসলে রমজান আসবে, এবং রমজান আসলে যে বিষয়টা আমরা দেখা যায় লং টাইম ধরে আসলে কিছু খাওয়া হয় না, সেক্ষেত্রে আমাদের দেখা যায় পুষ্টির একটা ব্যাপার আছে, যে পুষ্টির চাহিদা আসলে পূরণ হচ্ছে কিনা, কোন কোন খাবারগুলো আসলে খাওয়া প্রয়োজন যাতে পুষ্টির যে ডিমান্ড সেটা পূরণ হয়। অনেক ধন্যবাদ। আসলে সামনে রমজান চলে আসছে, রমজান মাসে আমাদের এমনি একটু খেয়াল থাকে যে বিশেষ করে ডায়াবেটিক রোগীরা বলে যে আমরা তো ডায়াবেটিক রোগীদের বলি 5 বেলা খাবার খাবেন, না খেলে হাইপো হয়ে যাবে, তখন তাদের একটা কোশ্চেন থাকে যে রোজায় তো 5 বেলা কখন খাবো? ওই তো আসলে রোজায় কিন্তু আপনার এখন সময় যে খাদ্যের চাহিদা থাকবে, পুষ্টি ক্যালোরি, রোজার সময় কিন্তু ওই একই পুষ্টি একই ক্যালোরি একই দেহের ডিমান্ড থাকে, শুধু আমাদের টাইমটা একটু কমে যায় ইফতার থেকে সেহরি। তাহলে আমাদেরকে সুষম এবং সুনিয়ন্ত্রিত উপায়ে খাবারটাকে রুটিন করে সাজাতে হবে, তাইলে আমরা ভালো থাকবো। 30 দিন আমাদের শরীরে কোনো সমস্যা হবে না, ভালো থাকবো। খাবারটা সাজাতে হবে আমাদের ব্যালেন্স। যেমন ধরুন সকালে ইফতারের সময় ইফতার করলে অনেকে এতগুলো ভাজা পোড়া নিয়ে বসে অন্য ধরনের আনহেলদি খাবার, এটা না করা যায়, এটা আসলে শরীরের জন্য ক্ষতি। আমরা যদি প্রথমে পানি খাই, তারপর আমরা 2-3টা খেজুর খাই, খেজুরে প্রচুর ভিটামিন মিনারেলস আছে, আর একটা শক্তি, প্রচুর শক্তি দেওয়ার খাবার।
এরপর আপনারা স্যুপ খেতে পারেন, দুধের তৈরি প্রোডাক্ট খেতে পারেন, অনেক ধরনের ফল ফ্রুটস আছে, তারপর ফিরনি, পায়েস, পুডিং, যেটা বল বর্ধক ওগুলো খেতে পারেন। হালিমটাকে অনেকে বলবো যে গুরু পাক খাবে, কিন্তু হালিম কিন্তু একটা পুষ্টিকর খাবার। হালিমে অনেক ধরনের পাঁচমিশালি ডাল থাকে, প্রচুর প্রোটিন। এটা শিশুদের জন্য, যারা বাড়ন্ত বয়সে তাদের জন্য অনেক অনেক ভালো খাবার, পুষ্টিকর খাবার। কিন্তু তাদের জন্য খাবে যারা কিডনি, যারা ইউরিক অ্যাসিডে হচ্ছে তাদের জন্য। আমরা ওইভাবে যদি ইফতারটা সিলেক্ট করি সমস্যা হবে না। এরপর আমরা সন্ধ্যা রাতের খাবারটা খেতে হবে। কেউ কেউ সন্ধ্যা রাতের খাবারটা খায় না, যে তারাবির নামাজ পড়ে একটা কিছু খাবার খেতে হবে, ভাত খাক, মাছ খাক, সবজি খাক। সেহরিতে অনেক মানুষ আছে না খেয়ে রোজা রাখে, এটা করে খাবার খেয়ে রোজা রাখতে হবে, কারণ লম্বা সময় খালি পেটে থাকতে হবে। সেই জন্য ওই সময়টা লম্বা খাবার, পরিপূর্ণ ভাবে খাবার খেয়ে এক গ্লাস দুধ খেতে পারে। দুধ হচ্ছে আদর্শ খাবার, সবকিছু উপাদান মধ্যে আছে। আর পানির চাহিদা তো শরীর যেন ডিহাইড্রেট না হয়ে যায়, সেই জন্য আমাদেরকে পানি, ফলের রস, প্রয়োজনীয় সুপুলের ভুসি, যাদের কোষ্ঠকাঠিন্যের প্রবলেম আছে এই ব্যাপারটা এনশিওর করতে হবে। পানিটা এনশিওর করতে হবে, ফলগুলো এনশিওর করতে হবে, দুধটা এনশিওর। সেক্ষেত্রে মানে খাবারের তালিকাটা আসলে ভালোভাবে প্রণয়ন করতে হবে, তালিকাটা ভালোভাবে প্রস্তুত করা আসলে উচিত বলে আমরা মনে করছি। আর একটা বিষয় হচ্ছে ওজন অনেক অনেক বেশি যাদের হয়, অনেক সময় দেখা যায় ওজন অনেক সময় বেশি বেড়ে যায়, কিন্তু তারা দেখা যায় আপনার এটাকে কমানোর জন্য নানান ধরনের ওয়ে আসলে অবলম্বন করে। অনেক সময় দেখা যায় ডাক্তাররা কিন্তু আসলে সেটা সাজেশন দেয় না, তারা অনেক সময় দেখা যায় হার্বাল এই জাতীয় অনেক কিছু খায়। আবার অনেকে বাড়ি যায়, আবার অনেকে কমে যায়, অনেকে বাড়ানোর জন্য খায়, আবার কমানোর জন্য খায়, যেটা আসলে আমাদের স্বাস্থ্যের সাথে আসলে কতটুকু যায় সেটা আমি আসলে জানি না। তাদের ব্যাপারে আপনি কি বলবেন? ওজন ধরেন একজনের অনেক বেশি, আমরা বলছি ওবেসিটি। ওভারওয়েটকে ক্রস করে যখন একটা বিএমআই অনেক উঁচু পর্যায়ে চলে যায়, আমরা ওবেসিটি বলি। ওবেসিটি গ্রেড 1 আছে, 2 আছে, 3 আছে। এটা একটা রোগের স্টেজ আছে বিভিন্ন, একটা রোগের নাম ওবেসিটি। যেমন লিভারে ফ্যাট জমলে আমরা বলি ফ্যাটি লিভার হয়েছে, ফ্যাটি লিভার গ্রেড 1, 2, 3, 4 আছে, ঠিক একই রকম হচ্ছে ওবেসিটি। ওবেসিটি হলে তাকে তো মনে রাখতে হবে যে এটা আমার রোগ হয়েছে, এই রোগের চিকিৎসা দরকার। চিকিৎসাটা কি? চিকিৎসাটা খাদ্য ব্যবস্থা, কারণ আমার খাবার খেয়ে তো ওজন হচ্ছে, তাহলে আমাকে হাই ক্যালোরি আর লো ক্যালোরি বুঝতে হবে। যেমন ধরেন রোজা আমরা যে খাবার তালিকাটা সাজাই, একটা ছোট্ট পেঁয়াজ, এটার ক্যালোরি হচ্ছে 35, একটা ছোট্ট রুটির ক্যালোরি হচ্ছে 70। আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে। তেল কোনো খাবারের সঙ্গে যোগ হলে সেটা হাই ক্যালোরি খাবার হয়ে যাচ্ছে। যারা ওবেসিটিতে ভুগবে, রোজার মাসে যারা ইফতার সাজাবে, অবশ্যই তাদের জন্য তেলে ভাজা খাবার একদম যারা ওবেসিটি স্টেজ 1 এ আছে, 2 তে আছে, তারা তেল খাবার যদি বাদ দেয় তাদের ওজন বাড়বে না, বরং কমে যাবে। আর যদি ধৈর্য রাখে, রোজার শেষে 2 কেজি ওজন তাদের বাড়বে। এটা একটু খেয়াল রাখতে হবে। আর আপনি বলেছিলেন যে অনেক প্রোডাক্ট, যেমন ধরেন এখন মিডিয়ার কল্যাণে ফেসবুকে একটা কোটা পাওয়া যাচ্ছে, এত টাকা দাম, আপনি খান, সবসময় আসে স্ক্রল করলে এক মাসের মধ্যে আপনার 12 কেজি ওজন কমে যাবে, 8 কেজি কমে যাবে, এরকম একটা কথা। তো এটা আসলে ওয়ান টাইম ব্যবসা, সবার বুঝতে হবে, সবাই তেমন শিক্ষিত। এটা হচ্ছে ওয়ান টাইম একটা বিজনেস। আপনি একবার কিনলেন, দেখলেন যে কিছু হলো না, আপনি আর গেলেন না। কিন্তু এরকম যদি আমাদের 1 কোটি মানুষও কিনে, অনেক টাকা বিজনেস হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল না, এটা তো বুঝতে হবে সবাইকে। অনেকে আবার একটা এখন জনপ্রিয় একটা ডায়েট আছে, আপনি কিটো ভুলে গেছেন, কিটো ডায়েট। কিটো ডায়েট হয়তো শুনেও থাকবেন, কিটো খুব জনপ্রিয় আমাদের লোকজনের। কেন জনপ্রিয়? 1 মাসে তার ওজন বুম করে কমে যায়, মানে কোনো কারণ ছাড়া। কিটো ডায়েটের মধ্যে অবাক নেই, কার্বলেস খাবার। আমি খুব গর্ব করে বলি, আমি এখন ভাত খাই না, হ্যাঁ, ভাত বাদ দিয়ে দিয়েছি। অনেকে বলে তো ভাতটা ছেড়ে দিলাম। আমরা বলি যে ভাতে মাছে বাঙালি, ভাত আমাদের প্রধান। আমি যদি বাঙালিরও কথা বাদ দিই, ভাত, অন্য দেশে রুটি, অন্য দেশে আলু, অন্য দেশে নুডলস, এই সব জাতের খাবার হচ্ছে কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট তো WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আমাদের বলে দিয়েছে যে 65 থেকে 70% এনার্জি নিতে হবে কার্বোহাইড্রেট। আমি কার্বোহাইড্রেট যদি লেস করে দিই, আমার এনার্জিটা কোথা থেকে আসবে? কিটো ডায়েট বলে ফ্যাট বাড়াতে। আপনি যদি অ্যাডাল্ট মানুষ, ফ্যাট আপনার 20% বাড়িয়ে যদি আপনি 50% করে ফেলেন, বাকি 30% ফ্যাট কোথায় যাবে? একটা জায়গায় যে স্টোর হবে না, সেটাই হার্টে যে স্টোর হবে, হার্টে ব্লক তৈরি হবে, নানান ধরনের কর্মকাণ্ড আপনাকে, আপনার ওজনটা এখন কমালো, একটা সময় যে আপনার এই কি বলে ফ্যাটের চামড়ার নিচে ফ্যাট বেড়ে যাবে,
রক্তে চর্বি বেড়ে যাবে, আপনার হাইপারটেনশন বেড়ে যাবে, অনেক কিছু। কিন্তু দেখা গেল সকালবেলা 4টা ডিম বলতেছে বাটার দিয়ে মাখন দিয়ে ভাজতে, এটা কি হয়? 4টা ডিম একটা মানুষ, অ্যাডাল্ট মানুষ কেন খাবে? ওর তো কোনো প্রোটিন নেই, ও কেন খাবে? এতগুলা প্রোটিন ও কেন খাবে? ওর তো কিডনি নিতে পারবে না এতগুলা প্রোটিন। এগুলো আসলে সবই মিসকনসেপ্ট। মিসকনসেপ্ট। মানুষকে বুঝতে হবে যে যে করুক না কেন তাকে বুঝতে হবে যে আমি কোথায় যাচ্ছি, আমি কোন এক্সপার্টের কাছে যাবো আমার এই প্রবলেমের জন্য, তাই না? এটা আমাদের রাতের খাবার, আমাদের যে কালচার চলতেছে এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে। রাতের খাবার কম করতে হবে, রাতের খাবারের টাইমও চেঞ্জ করতে হবে, যত আর্লি আসলে আর্লি খাওয়া যেতে হবে। আমরা আসলে এই ব্যাপারটা খুবই অসচেতন। আরেকটা বিষয়, সেই বিষয়টা হচ্ছে যারা ডায়াবেটিস যারা রোগী আছে তাদের বলা হয় যে আসলে ডিম খাওয়া যাবে না, ডিম কুসুম খাওয়া যাবে না। মিস একটা কনসেপ্ট আছে আমার মনে হচ্ছে, সেই বিষয়টা ডায়াবেটিস রোগীদেরকে তো বলে হার্টের রোগীদেরকে একটু বেশি বলে। আচ্ছা আমাদের হ্যাঁ বেশি 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 বলে হার্টের রোগীদের। অনেক আছে যে তোমার এই রোগ হয়ে গেছে, তুমি কিন্তু হার্টের ডিমের কুসুম খাওয়া না, একেবারে কমন কথা ডিমের কুসুম খাওয়া। কিন্তু এমনি এটা একটা মুখে মুখে চলে আসছে কথাটা। ডিমের কুসুমে যতটুকু কোলেস্ট্রল আছে তার চেয়ে বেশি ফ্যাট আছে হচ্ছে কোকে। আচ্ছা আচ্ছা, এক বোতল কোক মানে কোল্ড ড্রিঙ্কস বোতল। আমাদের হার্টের রোগীরা কি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে না? আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যারা স্মোকিং করে, হার্টের রোগের জন্য তো স্মোকিং এর লেখাই আছে ধূমপানের বিষ পানা। তারা একটা ধূমপান করতে করতে আমাকে জিজ্ঞেস করে যে আমি কি ডিমের কুসুম খেতে পারবো? এটা একটা খুব মজার প্রশ্ন না? কুসুমে কিন্তু ওরকম কোনো কোলেস্ট্রল নাই যে হার্টের রোগীর জন্য ক্ষতি হবে। তুমি নিশ্চিন্তে ডিম পুরাটাই খেতে পারবে, শুধু তার ওজনের ব্যাপারটা একটু খেয়াল করবে যে ওজন কি বেশি আছে না কম আছে। যদি ওজন বেশি থাকে শুধু ডিমটাকে সিদ্ধ করে খাবে, সেদ্ধ করে খাবে। সেদ্ধ করলে 60 ক্যালোরি পাবে। আর যদি তেলে ভাজি করে, ওই যে তেল ভাজি করলে ওটা হয়ে যাবে 120 গ্রাম। যে কারণে যাদের ওজন বেশি প্লাস হার্ট সমস্যা তাদেরকে আমরা বলতে সেদ্ধ করে খাই, কিন্তু গোটাটাই না। অসংখ্য ধন্যবাদ। পাশাপাশি আরেকটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বাংলাদেশে কিন্তু কাজ করছে এবং প্রত্যন্ত অঞ্চলে কাজ করছে। প্রত্যন্ত অঞ্চলে আসলে যে এনজিও যে প্রোগ্রামগুলো কাজ করছে তাদের মাধ্যমে আসলে সবকিছু পূরণ করা সম্ভব না। তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো সাজেশন দিতেন, তারা যদি দেখে তারা আসলে আপনার থেকে সাজেশন পাবে, তারা আসলে কিভাবে এটাকে ওভারকাম কিভাবে চমৎকার প্রশ্ন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আসলে প্রশ্নটা অনেক জায়গায় বলি যে যে যেখানে কাজ করুক না কেন একজন যদি এক্সপার্ট, আমি আমার বাড়ি বানাবো, আমি নিশ্চয়ই আমি পুষ্টিবিদ বাড়িটা বানাতে পারবো না, আমার একজন আর্কিটেকচার লাগবে, তাই না? আমার একজন ইঞ্জিনিয়ার লাগবে। তো এনজিওরা যদি পুষ্টি নিয়ে কাজ করতে চায়, পুষ্টিবিদকে একজন সাথে রাখলে ভালো হয়। তাহলে অথেন্টিক ওয়ে গুলা জানা যায় যে আজকে আমার একজন মানুষ দুধ কিনতে পারছে না, তার সামর্থ্য নেই, তাহলে দুধের বিকল্প সে কি খাবে? তার সামর্থ্য অনুযায়ী আমাকে ওই খাবারটার নাম বলতে হবে। তো আমি তখন ওই খাবারটা তো পুষ্টিবিদ ছাড়া কে বলবে? কতটুকু খাবে, কি খাবে? আমি তো শুধু দুধের কথা বলবো। এরকম অনেক কিছু আছে যে মাছ মাংস খেতে পারছে না, সেই ক্ষেত্রে সে কোনটা খাবে? এই কথাগুলো তো বলতে হবে। তো যে যেখানে কাজ করছে তারা যদি তাদের সঙ্গে একজন করে পুষ্টিবিদ রাখে, আর এখন কিন্তু বাংলাদেশে অনেক পুষ্টিবিদ আছে, সেক্ষেত্রে আসলে প্রপার গাইডলাইন আসলে অনুসরণ করা উচিত। আমাদের দেশে যাবো দুজনে যে স্বাস্থ্য কমপ্লেক্স যেগুলো থাকে, সরকারি বা স্বাস্থ্য কমপ্লেক্স থাকে, এখানে অনেক ডাক্তার থাকে, কোনো পুষ্টিবিদ দেখতে পাই। খুবই দুঃখের বিষয়। একটা সরকারি মেডিকেল কলেজগুলোতে এখন পর্যন্ত এই যে 53-54 বছর হয়ে গেছে আমাদের দেশে, কোন জায়গায় বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তাদের সরকারি হসপিটালগুলোতে একটা পোস্ট রাখে, পুষ্টিবিদের একটা পোস্ট। আমরা পুষ্টি নিয়ে এত কথা বলি, এত জরিপ করি, এটা একটা দুঃখের বিষয় না? সেটাই, এটা বলতে পারবো না, এটা হওয়া উচিত। সেক্ষেত্রে আপনি সরকারকে কি সাজেশন দিবেন? আমরা এর আগেও আমি অনেক কিছুতে বলেছি, লিখেছি যে সরকারি মেডিকেল কলেজগুলোতে, আমি যদি আমার চিটাগাংয়ের কথাই বলি, যে চিটাগাং মেডিকেল কলেজে কত বড় একটা মেডিকেল কলেজ, অনেক বড়। এখানে মানে কম পক্ষে 10 জন পুষ্টিবিদ, কিন্তু একজন পুষ্টিবিদ নাই। কমন হাঁড়িতে রান্না করা হয়, ওই শিশুকেও যে খাবারটা দেওয়া হয়, ডায়াবেটিক রোগীকেও দেওয়া হয়, কিডনি রোগীকেও দেওয়া হয়, সবাইকে অ্যাজ ইউজুয়াল খাবে না। এটা তো হইল না, এটা হসপিটালে দেওয়া হবে না। এটা অবশ্যই ভাবে এখন সময়ের দাবি, এগুলো করতেই হবে। সংস্কারের একটা বিষয় চলছে এবং দেশে কিন্তু বিভিন্ন জায়গায় সংস্কার হচ্ছে। সেই জায়গা থেকে আমরা মনে করি যে আসলে যে মেডিকেলগুলো আছে যেখানে মানুষ প্রত্যন্ত অঞ্চলে মানুষ চিকিৎসা সেবা নিচ্ছে, তাদের আসলে প্রয়োজন নিশ্চয় পুষ্টিবিদ আসলে পজিশন ক্রিয়েট করা হচ্ছে, যাতে করে সাজেশন দিতে পারে কোন কোন খাবারে আসলে তাদেরকে খাওয়ানো, সেই বিষয়টা যাতে
দিতে পারে আমরা সরকারের প্রতি সে আবেদন জানাচ্ছি। পাশাপাশি আরেকটা বিষয় বলবেন, সামগ্রিক ভাবে আপনি সবার ব্যাপারে যদি একটা সাজেশন দিতেন পুষ্টির ব্যাপারে। আর অনেক সারা বাংলাদেশের মানুষের তো আছে, আপনি যেহেতু চট্টগ্রামের কিন্তু প্রথম মেডিকেল পুষ্টিবিদ, সে ব্যাপারে যদি তাদের সাজেশন দেন সেক্ষেত্রে তারা অনেক উপকৃত হবে, একটু যদি জানতে। অনেক ধন্যবাদ। এখানে হচ্ছে পেশা তো আলাদা, আমাদের বয়স, পেশা, লিঙ্গ সবকিছু ভেদে তো আমাদের আলাদা আলাদা হয়। তো ধরেন আমি যদি সাংবাদিকের কথা বলি, সাংবাদিকদের প্রফেশনটা একরকম, ডাক্তারের একরকম, ওইটা আমাদেরকে দেখে বলতে হবে। শুধু বলতে হবে যে খাবারের টাইমগুলো যেন ঠিক থাকে, খাবারের সময়, খাবারের ধরন, পরিমাণ, পরিবেশন, এই জিনিসগুলো যদি আমরা সময় পরিবর্তিত হতে পারে, কিন্তু আমাকে 3 ঘন্টা পর পর খাবারের একটা রুটিন মেনটেন করতে হবে। আমরা তো সব কাজই করছি, এমন না যে আমরা না খেয়ে আছি। আপনি কোনো কাজ করতে গিয়ে দেখবেন যে দুপুরের খাবারটা হয়তো আপনার 4টায় হয়ে যাচ্ছে, আপনি চাইলে 3টায় করতে পারেন, 2টায় করতে পারেন। খাবারের সময়টা ঠিক রাখতে হবে, খাবারের পরিমাণটা ঠিক রাখতে হবে। আর বছরে একবার আপনার ছোট ছোট কিছু টেস্ট আছে, যেমন আপনি ডায়াবেটিস পরীক্ষা করলেন, 40 বছর হয়ে গেলে এই ছোট ছোট কাজগুলো যদি মেনটেন করা যায়, আমাদের দেশি ফল, অপরন্ত দেশি ফল, আমাদের পেয়ারা, আমরা কামরাঙ্গা, জাম, ছোট ছোট কলা, আসলে ফরমালিন যদি আপনি হিসাব করেন তাহলে আপনি মুড়িতে বলবেন এটা আছে, মাছে বলবেন ওটা আছে, এখানে আর এটা, তাহলে সব খাবার বন্ধ হয়ে যাবে। আমি ওইটা আসলে বলতে পারবো না, ওটা অন্যজনের ব্যাপার। আর এই খাবারগুলো আমরা জানি যে পানিতে যদি আমরা অনেকক্ষণ ভিজিয়ে রাখি, একটু শীতটা দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখি, তাহলে ওটা থাকেও না। আর যে ফলমূলের আশেপাশে মাছি গুলগুল করে, সেখানে আমরা জানি যে ফলমূল থাকে না। আর এই জিনিসটা বোধহয় এখন অনেকটা কাটিয়ে উঠছে, অভিযানের ফলে এগুলা খুব বেশি না। আমরা দেশি কলা, অপরন্ত কলা, হ্যাঁ, পেঁপে, এগুলো ফলমূল খেতে হবে। ফল টল যদি দিনে 1-2টা খাওয়া যায়, কেউ যদি একটা ধূমপান না করে একটা ডিম খায়, তাহলে তো তার পুষ্টির চাহিদা করে দিলে, প্রোটিনের চাহিদা করে দেবে। সেটাই। আরেকটা যে প্রশ্ন আপনাকে যেটা করবে সেটা হচ্ছে, অনেকদের প্রেগন্যান্সি যারা আছে তাদের ব্যাপারে আসলে অনেক সময় দেখা যায় রোজা রাখে না, বা অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের লিমিটেশনও থাকে, তাদের ব্যাপারটা যদি একটু স্পষ্ট করতে। হ্যাঁ, আমাদের পরিবারে তো অনেক ধরনের সদস্যই থাকে, এর মধ্যে প্রেগনেন্ট পেশেন্ট থাকতেই পারে। প্রেগন্যান্সির জন্য সাধারণত আমরা বলি যে অল্প সময়ের জন্য আপনি কাছে করেছেন, এই সময়টা পুষ্টি চাহিদা যাতে ঘাটতি না হয়, বাচ্চাটার কোনো ক্ষতি না হয়। অনেক সময় ডাক্তাররা বলে যে রোজা রেখুন, যাতে বাচ্চার কোনো ওজনের ঘাটতি না হয়। কিন্তু একটা মেয়ে যদি সচেতন হয়, তার বমি বমি ভাব না থাকে, তার ওজন ঠিক থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু সে ইজিলি রোজা রাখতে পারে। শুধু মেনটেন করবে কি, ইফতারে, সন্ধ্যা রাতে, সেহরি, তার যে 2200 ক্যালোরির খাবারটা, কোন সময় কি কি খাবার খাবে, এই 4টা মেনটেন করতে হবে। এই সময় আধা লিটার দুধ তাকে মাস্ট খেতেই হবে, একটা ডিম খেতেই হবে, মাছ মাংসের পরিমাণ 4 টুকরা বাড়াতেই হবে। এখন সে কিভাবে এই 3 বেলার মধ্যে সেট করবে, এটা হচ্ছে এক একজন মানুষের এক এক ব্যক্তিগত বিষয়, কখন কোনটা সেট করবে। এইটা যদি মেনটেন করতে পারে, তাহলে তার রোজা রাখতে পারে, কোনো সমস্যা নেই। পানির ব্যাপারটা খেয়াল রাখবে। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা শুনছেন যে চট্টগ্রামের প্রথম ক্লিনিক্যাল পুষ্টিবিদের মুখে আসলে অনেক বিষয়, আসলে ফুল কনসেপ্ট, সেটা আসলে আপনাদের সাথে বোঝানোর চেষ্টা করেছে, এবং পাশাপাশি রমজান উপলক্ষে আসলে আমাদের পুষ্টির তালিকায় কি কি থাকা উচিত সেই বিষয়ে কিন্তু আপনাদেরকে অবহিত করেছেন। আমরা অন্য একটা প্রোগ্রাম ওনাকে আবারও অতিথি হিসেবে আমাদের মাঝে রাখবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সিএনটিভি সিটিজের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ।